তুমি কি জানো তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো তোমার শহর, তোমার দেশ, তোমার পুরো পৃথিবী এই সব কিছু মিলিয়ে একটি বালির কণার চেয়েও ক্ষুদ্র? না, এটা শুধু কথার কথা না। আজ আমি তোমাকে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটার সামনে দাঁড়া করাবো। তুমি হয়তো শুনেছ TON 618-এর কথা, 66 বিলিয়ন সূর্যের ভর বহন করা একটি দানব ব্ল্যাক হোল। আমরা ভেবেছিলাম এটাই সীমা। আমরা ভেবেছিলাম মহাবিশ্ব এর চেয়ে ভয়ঙ্কর কিছু তৈরি করতে পারে না, কিন্তু আমরা ভুল ছিলাম। TON 618 একটি রাজকুমার মাত্র। আসল রাজা অনেক দূরে, অনেক গভীরে, নীরবে বসে আছে। নেবিউলা নেশনে স্বাগতম। আজকের পর্বে আমরা মুখোমুখি হব ফিনিক্স এ স্টারের, মহাবিশ্বের এমন একটি কৃষ্ণ গহ্বর যার অস্তিত্ব নিজেই পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে যায়। পৃথিবী থেকে 5.8 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এই দূরত্বটা একটু বুঝে নিই। আলো প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। সেই গতিতে যদি তুমি এখন রওনা দাও, তোমার গন্তব্যে পৌঁছাতে লাগবে 5,80,00,000 কোটি বছর। এই বিশাল দূরত্বে অবস্থিত একটি কাঠামো আছে যার নাম ফিনিক্স ক্লাস্টার, মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি ক্লাস্টারগুলোর একটি। এই ক্লাস্টারের কেন্দ্রে সমস্ত অন্ধকারের হৃদয়ে বসে আছে আমাদের আজকের বিষয়, ফিনিক্স এ, একটি আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল। চলো কিছু সংখ্যা দেখি, কিন্তু সতর্ক থেকো, এই সংখ্যাগুলো তোমার মস্তিষ্ককে ধাক্কা দেবে। তুলনামূলক ভর। আমাদের সূর্য, একটি সূর্যের ভর। স্যাজিটেরিয়াস এ স্টার, আকাশগঙ্গার কেন্দ্র, 40 লাখ সূর্য। TON 618, 66 বিলিয়ন সূর্য। ফিনিক্স এ স্টার, প্রায় 100 বিলিয়ন সূর্য। 100 বিলিয়ন। এটা ভাবো এভাবে, আমাদের আকাশগঙ্গা ছায়াপথে যত নক্ষত্র আছে, প্রতিটি নক্ষত্র কোণা থেকে কোণা পর্যন্ত সবকটাকে যদি একটি বিন্দুতে চেপে দাও, ফিনিক্স এ স্টার তখনও সেগুলোকে বামন বানিয়ে দেবে। ইভেন্ট হরাইজনের আকার। ফিনিক্স এ স্টারের ইভেন্ট হরাইজন, যে সীমানা পার হলে আলোও ফিরে আসে না, তার ব্যাস প্রায় 590 বিলিয়ন কিলোমিটার। তুলনার জন্য, সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার, সূর্য থেকে প্লুটো 5.9 বিলিয়ন কিলোমিটার। মানে 100টি সম্পূর্ণ সৌরজগৎ পাশাপাশি বসালেও ফিনিক্স এ স্টারের মুখ সেগুলো একবারে গিলে নেবে। যদি ফিনিক্স এ স্টার আমাদের সূর্যের জায়গায় আসত, তার অন্ধকারে সীমানা ওর্ট ক্লাউড পেরিয়ে বহু দূর চলে যেত। শুধু গ্রহ না, আমাদের পুরো নাক্ষত্রিক পাড়া গ্রাস হয়ে যেত। এখানেই আসল রহস্য শুরু হয়। ফিনিক্স এ স্টারের আকারটা শুধু চমকপ্রদ না, এটা অস্তিত্বে থাকাটাই পদার্থবিজ্ঞানের বিরুদ্ধে। ব্ল্যাক হোল বড় হয় কিভাবে? সে চারপাশের গ্যাস ও নক্ষত্র গিলে খায়। কিন্তু এই প্রক্রিয়ায় একটা সীমা আছে, যাকে বলে এডিংটন লিমিট। এডিংটন লিমিট কি? যখন একটি ব্ল্যাক হোল অনেক দ্রুত খেতে থাকে, তখন সে প্রচণ্ড শক্তি ও বিকিরণ তৈরি করে। এই বিকিরণের চাপ এত শক্তিশালী হয়ে যায় যে নতুন গ্যাসকে দূরে ঠেলে দেয়, ব্ল্যাক হোলের খাওয়া বন্ধ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, মহাবিশ্বের মোট বয়স 13.8 বিলিয়ন বছর। সেই সময়ের মধ্যে এই সীমা মেনে চলতে চলতে ফিনিক্স এ স্টার 100 বিলিয়ন সূর্যের ভরে পৌঁছানো অসম্ভব। মহাবিশ্বের কাছে সময়ই ছিল না। তাহলে এটা এলো কোথা থেকে? বিজ্ঞানীরা এর জন্য সম্পূর্ণ নতুন একটি শ্রেণী তৈরি করতে বাধ্য হয়েছেন, SLAB, স্টুপেন্ডাসলি লার্জ ব্ল্যাক হোল। এবং এর পেছনে 3টি তত্ত্ব আছে। তত্ত্ব 1, বিশাল আকার কৃষ্ণ গহ্বরের সংঘর্ষ। ফিনিক্স এ স্টার একা একা বড় হয়নি, সে অন্য বিশাল ব্ল্যাক হোলগুলোকে গিলে খেয়েছে। গ্যালাক্সির পর গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষ করেছে, দানবকে ধ্বংস করেছে। বিলিয়ন বিলিয়ন বছরের মহাজাগতিক যুদ্ধ শেষে একটিই টিকে আছে। তত্ত্ব 2, সুপার এডিংটন অ্যাক্রিশন। কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের একেবারে প্রথম দিকে গ্যাসের ঘনত্ব এত বেশি ছিল যে ব্ল্যাক হোল এডিংটন লিমিট ভেঙে দিয়ে অত্যন্ত দ্রুত বড় হতে পেরেছিল, যাকে বলে সুপার এডিংটন অ্যাক্রিশন। তত্ত্ব 3, প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল, সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা। হয়তো ফিনিক্স এ স্টার কোনো মৃত নক্ষত্র থেকে জন্ম নেয়নি, হয়তো এটি একটি প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল, বিগ ব্যাংয়ের পর প্রথম মুহূর্তে মহাকাশকালের কাপড়ের মধ্যেই তৈরি হওয়া একটি ত্রুটি। প্রথম নক্ষত্র জ্বলে ওঠার আগেই এটি অন্ধকারে বাড়তে শুরু করেছিল। এই তত্ত্বটা যদি সত্য হয়, তাহলে ফিনিক্স এ স্টার মহাবিশ্বের চেয়ে প্রায় সমবয়সী। এটি একটি গ্রহের মৃত্যুর ফল নয়, এটি সৃষ্টির মুহূর্তের একটি দাগ। একটি ব্ল্যাক হোলের মূল স্বভাব ধ্বংস করা, কিন্তু ফিনিক্স এই যখন এত বিশাল হয়ে যায়,
তখন সে শুধু ঘাতক থাকে না, সে হয়ে ওঠে একজন স্রষ্টা। ফিনিক্স এর 2 মেরু থেকে 2টি রিলেটিভিস্টিক প্লাজমা জেট বের হয়। এগুলো আলোর কাছাকাছি গতিতে মহাকাশ চিরে বের হচ্ছে, লক্ষ লক্ষ আলোক বর্ষ ধরে বিস্তৃত। এই জেটগুলো কি করে? সাধারণত ব্ল্যাক হোলের জেট আশেপাশের ঠান্ডা গ্যাস গরম করে দেয়, নতুন নক্ষত্র তৈরি হওয়া বন্ধ করে দেয়। একে বলো এজিএন ফিডব্যাক। কিন্তু ফিনিক্স এ ঠিক উল্টো কাজ করছে। ফিনিক্স ক্লাস্টারে প্রতি বছর প্রায় 740টি নতুন নক্ষত্র জন্ম নিচ্ছে। ফিনিক্স এর জেটগুলো ঠান্ডা গ্যাসকে এমনভাবে সংকুচিত করছে যে সেই গ্যাস ভেঙে পড়ছে নক্ষত্রে। তুলনার জন্য আমাদের আকাশগঙ্গায় প্রতি বছর মাত্র 1 থেকে 2টি নক্ষত্র জন্ম নেয়। ফিনিক্স এ তার অন্ধকার সাম্রাজ্যকে আলোকিত রাখতে প্রতি বছর শত শত নক্ষত্র তৈরি করতে মহাবিশ্বকে বাধ্য করছে। এটি একটি মৃত্যুর ঈশ্বর নয়, এটি একটি সৃষ্টির ঈশ্বর, যে কাঁচা হিংসা ব্যবহার করে জীবন দেয়। আমরা এখন মহাবিশ্বের একটি শান্তিপূর্ণ যুগে বাস করছি। নক্ষত্র জ্বলছে, ছায়াপথ ঘুরছে। এটা একটি কাকতালীয় শান্তি, সীমাহীন সময়ের একটি ক্ষণিক বিরতি। কিন্তু সময় চিরকাল সদয় থাকবে না। ভবিষ্যৎ কেমন হবে? টাইমলাইন: 10 ট্রিলিয়ন বছর পরে মহাবিশ্বের শেষ নক্ষত্র জ্বালানি শেষ করে মৃত্যুবরণ করবে। 100 ট্রিলিয়ন বছর পরে ছায়াপথগুলো ভেঙে পড়তে শুরু করবে। 10⁻40 বছর পরে প্রোটন ক্ষয় হয়ে যাবে, পদার্থ অদৃশ্য হবে। তারপর মহাবিশ্ব হবে এক শীতল, অন্ধকার, মৃত সমুদ্র। কিন্তু সেই অন্ধকারেও ফিনিক্স এ স্টারের মতো কিয়ানগুলো থাকবে। তারা হকিং রেডিয়েশনের মাধ্যমে ধীরে ধীরে বাষ্প হবে। ফিনিক্স এ স্টারের বাষ্প হতে যত বছর লাগবে, সেই সংখ্যাটা এত বড় যে এই পৃথিবীর সমস্ত বালি দিয়ে লিখতে গেলেও শূন্যের জায়গা হবে না। ফিনিক্স এ স্টার মহাবিশ্বের শেষ প্রহর পর্যন্ত শূন্যের সিংহাসনে বসে থাকবে, চিরন্তন, একাকী, নীরব। ফিনিক্স এর দিকে তাকালে একটা তিক্ত সত্য গেলা ছাড়া উপায় নেই। আমরা যুদ্ধ করছি ভূমির জন্য, আমরা লড়াই করছি টাকার জন্য, ক্ষমতার জন্য, সীমানার জন্য। পাথরের ধুলোয় তৈরি একটি ক্ষুদ্র পাথরখণ্ডের উপর, যেটা একটি সাধারণ নক্ষত্রের আলোয় ভেসে বেড়াচ্ছে। আর সেখানে 5.8 বিলিয়ন আলোকবর্ষ দূরে 100 বিলিয়ন সূর্যের ভর বহন করা একটি ছায়া ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রের ভাগ্য নির্ধারণ করছে, সম্পূর্ণ নীরবতায়। মহাবিশ্ব আমাদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। ফিনিক্স এ হলো সেই চিরন্তন স্মারক, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা ক্ষুদ্র। কিন্তু এই ক্ষুদ্রতায় হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই মহাবিশ্বে আমরাই একমাত্র প্রাণী যারা ফিনিক্স একে দেখতে পারছি, বুঝতে পারছি, এর নাম দিতে পারছি। সেটাই আমাদের অলৌকিকতা। ফিনিক্স এ আমাদের সৌরজগৎ থেকে অকল্পনীয় দূরত্বে, কিন্তু এর অস্তিত্ব আমাদের একটাই কথা বলে: মহাবিশ্ব তার নিজের নিয়মে চলে, সে আমাদের অনুমতির অপেক্ষা করে না। এই ভিডিও যদি তোমার মাথা ঘুরিয়ে দিয়ে থাকে, তাহলে নেবিউলা নেশনকে সাবস্ক্রাইব করো, কারণ মহাবিশ্বে এরকম আরও অনেক রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। লাইক দিতে ভুলো না, কমেন্টে জানাও ফিনিক্স এ সম্পর্কে জেনে তোমার কেমন লাগলো। পরের পর্ব পর্যন্ত মহাবিশ্বের দিকে তাকিয়ে থাকো। নেবিউলা নেশন।